আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা দুদিনের জন্য ঘাটশিলা গিয়েছিলাম এবং সেখানে উঠেছিলাম সুবর্ণরেখা নদীর একদম গা ঘেঁষে সুবর্ণ ভিলা রিসোর্টে। এই রিসোর্টটা কিন্তু ভীষণ সুন্দর। আগের পর্বে এই রিসোর্টের যাবতীয় ডিটেলস মানে রুম ট্যুর, ফুড রিভিউ, রুম ট্যারিফ সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। যারা ভিডিওটা মিস করে গেছেন তারা কিন্তু নিচের লিংক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার শুরু করছি আজকের পর্ব। ঘাটশিলায় আজকে আমাদের প্রথম সকাল আর দ্বিতীয় দিন। গতকাল আমরা এসেছি, আসতে অনেক বেলা হয়েছিল, আর গতকাল এত বৃষ্টি ছিল যে আমরা কোথাও বেরোতেই পারিনি, রুমেই ছিলাম। বিকেলের দিকে রিসোর্টে 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে পড়ছি সাইট সিন করতে। এখানে সাইট সিন যেটা হয়, একটা আছে 14টা পয়েন্ট, যেটা দুটো ভাগে করানো হয়, আর একটা 7টা পয়েন্ট হয়। তো আমরা যেটা 14টা পয়েন্ট সেটাই করার চেষ্টা করছি। ওয়েদার যতটা পারমিট করবে, পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করছে, কারণ এখনও মানে হালকা হালকা মেঘলা হতে শুরু করে দিয়েছে। যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে আমরা চেষ্টা করব পুরোটাই করার এবং আপনাদের দেখানোর। আর যদি ওয়েদার পারমিট না করে, যতটা পারবো, যতটা সময় পাবো ততটা করব। তাহলে চলুন শুরু করা যাক ঘাটশিলায় আজকে আমাদের এই প্রথম সকাল। ঘাটশিলা স্টেশন থেকে বেরোলেই সামনেই আপনারা এরকম অটোর একটা রেট চার্ট দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ঘাটশিলাতে আপনারা কোন কোন জায়গা ঘুরতে চান এবং তার রেট কি পড়বে। এখানে যেরকম রেট লেখা আছে সেটাই কিন্তু ওনারা নেন, তবে সিজন এবং অফ সিজন ওয়াইজ একটু ওঠানামা করে। আপনারা একটু পজ করে রেট চার্টটা দেখে নিতে পারেন। এখানে মূলত দুটো ট্যুর করানো হয়, একটা 7 পয়েন্ট আর একটা 14 পয়েন্ট। যদি হাতে সময় কম থাকে তাহলে এক বেলায় 7 পয়েন্ট ট্যুর করে নিতে পারেন, আর যদি সারাটা দিন হাতে থাকে তাহলে 14 পয়েন্ট ট্যুরটা করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। 14 পয়েন্ট ট্যুর কস্ট পড়ে 2900 টাকা। আমরা বার্গেন করে সেটা করেছিলাম 2200 টাকায়। তবে এটা কিন্তু পুরোটাই সিজন এবং অফ সিজনের ওপর ডিপেন্ড করে। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট সূর্য মন্দিরে। এদিকে সুবর্ণরেখা নদী আর এদিকে সূর্য মন্দির। একদম সুবর্ণরেখা নদীর ধারে খুব সুন্দর এই সূর্য মন্দিরটা। আমাদের সুবর্ণভিলা রিসোর্ট থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে এই সূর্য মন্দির। সকাল সকাল সূর্যদেবের মুখ দেখে দিনটা শুরু করলাম। আশা করি সূর্যদেব সারাদিন আমাদের সাথ দেবেন যাতে বৃষ্টি না হয়। এই হচ্ছে মন্দির, এদিকে সুবর্ণরেখা নদী। বেশ ভালো লাগলো জায়গাটা। এরপর চললাম আমরা দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা রিসোর্ট থেকে বেরিয়েছি, তাই ব্রেকফাস্ট সারা হয়নি। এখানে দেখলাম ইডলি এবং ধোসার প্রচুর স্টল রয়েছে। এক জায়গায় ট্রাই করলাম 40 টাকায় মশলা ধোসা, টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে আবার যাত্রা শুরু। পাশ দিয়ে ততক্ষণে হুশ করে বন্দে ভারত পেরিয়ে গেল। দ্বিতীয় স্পটে যাবার আগে আমরা চলে এলাম ঘাটশিলার বিখ্যাত গণেশের কালাকাদের দোকানে। সকাল সকাল দেখলাম তখন কালাকাদ তৈরির প্রস্তুতি চলছে। 100 টাকায় 100 গ্রাম কালাকাদ পাওয়া যায়। আমরা 500 কালাকাদ অর্ডার করেছিলাম, মোটামুটি 40টা মতো হয়েছিল। ঘাটশিলায় এই গণেশের কালাকাদ কিন্তু মাস্ট ট্রাই, বাড়ির জন্য অবশ্যই নিয়ে আসবেন। এরপর আমরা চলে এলাম দ্বিতীয় স্পটে, যেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। ঘাটশিলার এই রামকৃষ্ণ মঠ 1901 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত শিক্ষা, স্বাস্থ্য এবং উপজাতিদের জন্য কাজ করে থাকে। আর এই মঠে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে ট্যুরিস্টদের জন্য। আপনারা ঘাটশিলায় যদি আসেন তাহলে কিন্তু এই মঠেও থাকতে পারেন। স্ক্রিনে যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন। তবে আমি যতদূর জানি যে 3 মাস আগে থেকে যোগাযোগ করে রুম বুক করলে তাহলেই কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। মঠের পরিবেশ ভীষণ সুন্দর, আর এখান থেকে দোকানপাট, বাজার, হাট সবকিছু কিন্তু একদম সামনে। এরপর আমরা চললাম আমাদের তৃতীয় গন্তব্য, যেটা বাঙালিদের কাছে ঘাটশিলার একটা অন্যতম আকর্ষণ, আর সেটা হলো ঔপন্যাসিক এবং সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি, যেটা গৌরীকুঞ্জ নামে বিখ্যাত। যে রাস্তাটা দিয়ে আমরা এখানে এলাম সেই রাস্তাটা অপুর পথ নামে বিখ্যাত। ঢুকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি দেখতে পাবেন, আর এই দিকে রয়েছে সংগ্রহশালা। ওনার ব্যবহৃত সব রকম জিনিসপত্র, ওনার পুরনো নথিপত্র সব কিছু এখানে রয়েছে। যারা এগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তারা চাইছেন এই বাড়িটিকে হেরিটেজ আখ্যা দেওয়ার। এই উদ্যোগে কিন্তু
আমরাও সমর্থন করি। এখন আমরা আছি গৌরীকুঞ্জ, মানে পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণের বাড়িতে। এখন এখানে কিন্তু ভিডিওগ্রাফি অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেজন্য ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে অ্যালাউ রয়েছে। বাইরেরটা আপনাদের দেখাচ্ছি। এখানেই উনি থাকতেন। বেশ সুন্দর করে প্রচেষ্টার সাহায্যে ওনারা এই জায়গাটাকে ভালো করে রাখার চেষ্টা করছেন। আর ভেতরে ফটোগ্রাফি রয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। একটা আলাদাই অনুভূতি হয় এখানে গেলে। বাংলার প্রথম সারির একজন ঔপন্যাসিক তার জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছেন। কত অসাধারণ উপন্যাস দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের বাংলা সাহিত্যকে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। যেতে যেতে চোখে পড়ল ঘাটশিলার বিখ্যাত সেই হিন্দুস্তান কপার ফ্যাক্টরি। যে তামার খনিকে কেন্দ্র করে এই কপার ফ্যাক্টরি গড়ে উঠেছে, সেটি এশিয়ার প্রথম তামার খনি এবং বিশ্বের দ্বিতীয় গভীরতম খনি। কপার ফ্যাক্টরি পার করে খুব সুন্দর সর্পিল পিচ মোড়া একটা কালো রাস্তা চলে গেছে সুবর্ণরেখা নদীর ওপর, যেটা সোজা আপনাকে পৌঁছে দেবে সুবর্ণরেখা ব্রিজের ওপর। এই হলো ব্রিজ, সুবর্ণরেখা ব্রিজ। নিচে দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদী, এখন বর্ষার জলে ভর্তি। ওদিকে কপার ফ্যাক্টরি। ভীষণ সুন্দর এই জায়গাটা। এখানে দাঁড়িয়েও কিন্তু অনেকটা সময় কেটে যাবে। আর এই সুবর্ণরেখায় এত জল আমি কিন্তু এই প্রথম দেখলাম। माटी बेरा है, सोना सोना का मिट्टी, तो यहाँ ला करके प्यूरिफाई करके उसको सोना अलग करता है, कॉपर अलग करता है। अच्छा। सोना प्लांट भी है और कॉपर प्लांट भी है। अच्छा। तो ये प्लांट है और यहाँ से 15 किलोमीटर जाइएगा मुसाबनी माइंस है, वहाँ पर कॉपर का माइंस है और एक राखा माइंस। अच्छा। यहाँ से वो 15 किलोमीटर है, वहाँ राखा माइंस, वहाँ से भी कॉपर का ही निकलता है। वो सारा मटेरियल यहाँ करके प्यूरिफाई करके और कॉपर बनता है। कॉपर का प्लेट वो जाता है कोलकाता हेड ऑफिस, सेल होता है। अच्छा अच्छा। में आपका वो सोना मिलता है। पहले नदी में बहुत बालू होता था, बालू के ऊपर में एकदम छोटा छोटा सोना मिलता था, जो मछुआरा लोग সোনা को निकाल पाता था। এই সুবর্ণরেখা নদীর বালি থেকে সোনা পাওয়া যায়, সেই কারণেই কিন্তু এই নদীর নাম সুবর্ণরেখা। তবে হ্যাঁ, তাল তাল সোনা কিন্তু বেরোয় না। অনেকটা বালির মধ্যে থেকে হয়তো একটা কি দুটো কণা সোনা বেরোয়। এখানকার গৃহস্থ রমণীরা এখনো কিন্তু অনেকেই এই সোনা বার করার কাজে লিপ্ত রয়েছেন, আর এর জন্য ওনারা ভীষণই কম পারিশ্রমিক পান। বর্ষাকালে গেলে কিন্তু সুবর্ণরেখায় ঠিক এতটাই আপনারা জল দেখতে পাবেন যতটা আমরা পেয়েছি। এখন আমরা যাচ্ছি রাতমোহনা। রাতমোহনা যাচ্ছি তো, রাস্তাটা দেখেই বুঝছিলাম রাতমোহনা সুবর্ণরেখা নদী। হ্যাঁ, এখন তো জল বেশি হবে না। এরপর আমরা চলে এলাম ঘাটশিলার অন্যতম একটা আকর্ষণীয় জায়গা, যার নাম রাতমোহনা। এখানে নদীর স্রোতও অনেক বেশি, আর এখানে রয়েছে সেই বিখ্যাত রাতমোহনা ওয়াটারফলস বা জলপ্রপাত। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে এতক্ষণ নদীটা দেখছিলাম, আর এখন চলে এসেছি নদীর একেবারে কাছে। আর এইখানে আগে একটা ব্রিজ ছিল, বালি তোলার ফলে মাটি ক্ষয়ে গিয়ে ব্রিজটা ভেঙে গেছে, সেই কারণে এই জায়গায় স্রোতটা বেশি। আর মাছ ধরার জন্য দেখুন কি সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। আর ঠিক এই নদীর পাশেই পাথরের ওপর থেকে নেমে আসছে ঝর্ণা, যার নাম রাতমোহনা। এটা কিন্তু খুব বিখ্যাত একটা ঝর্ণা, আর এখন বর্ষাকাল বলে কিন্তু অনেকগুলো স্রোত দেখতে পাওয়া যাচ্ছে এই ঝর্ণার। এর আগে আমরা শীতকালে এসেছিলাম, তখন কিন্তু এই একটা স্রোত দেখতে পেয়েছিলাম, তাও অনেকটা কম। এখন বর্ষার কারণে কিন্তু এই ঝর্ণার রূপই আলাদা। এই আমাদের পেছনে রাতমোহনা জলপ্রপাত। বর্ষাকাল বলে ভীষণ ভীষণ জোরে জলটা পড়ছে। আর এখানে পেছনে একটা দেখতে পাচ্ছেন, ওইদিকে আরও একটা, তার পাশে আরও একটা, তিনটে জলের স্রোত এখান দিয়ে বেরোচ্ছে। এটা জঙ্গলি সূর্যমুখী। এই রাতমোহনার আশেপাশে
এরকম খুব সুন্দর সুন্দর আদিবাসী বাড়ি দেখতে পাওয়া যায়। এরপর কালো মসৃণ রাস্তা ধরে আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এবার যেখানে যাব সেটা যারা ট্রেকিং পছন্দ করেন তাদের কিন্তু খুব পছন্দের জায়গা, কারণ এখানে ছোট্ট একটা ট্রেক করে ওপরে উঠতে হয়। এবার আমরা যাব সিদ্ধেশ্বর শিব মন্দিরে। এখন আমরা যাচ্ছি প্রাচীন সিদ্ধেশ্বর মন্দির, যেটা এই যে রাস্তা দেখছেন এই রকম রাস্তা দিয়ে ওপরে উঠে যেতে হয়। 658 মিটার দেখলাম, মানে প্রায় 700 মিটার মতো রাস্তা। রাস্তাটা কিন্তু একদম পুরো এরকম চড়াই রাস্তা, পাথরে একদম চড়াই রাস্তা, আর দুপাশে এরকম শাল গাছে জঙ্গল রয়েছে। তার মাঝখান দিয়ে বেশ ভালোই লাগছে। আর একটু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছিল, এখন আবার বৃষ্টিটা একটু কমে গেছে, রোদটা নেই, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। এর মধ্যে দিয়ে আমরা এখন উঠছি প্রাচীন সিদ্ধেশ্বর মন্দির। এইখান থেকে রাস্তাটা কিন্তু ঠিক এরকম একদম পাথর পাথর খাড়া উঠে গেছে রাস্তা, মানে আমরা হাফ এসছি, এখনো হাফ রাস্তা বাকি আছে। কিছুটা দূরে দূরে এরকম বোর্ড দেওয়া রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে আর কতটা দূর যেতে হবে। এখান থেকে আরও 235 মিটার। ওই নিচ দিয়ে রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, আর অল্প একটুই বাকি আছে। পাহাড়ে ওঠার সময় একটা জায়গায় গাছের ফাঁক দিয়ে ওই যে দূরে সুবর্ণরেখা নদী এবং ব্রিজটা দেখা যাচ্ছে। একটু আগে আমরা ওখানে ছিলাম, এখন উঠে এসেছি পাহাড়ের ওপর। চারদিকের পরিবেশটা জাস্ট অসাধারণ। শাল গাছের জঙ্গলে ঘেরা লাল মাটি, দূরে নীল এবং সবুজ ল্যান্ডস্কেপ। অবশেষে পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর মন্দিরে, এবং সৌভাগ্যক্রমে তখন মন্দিরে পুরোহিত মশাই ছিলেন এবং পুজো করছিলেন। পাহাড়ের একদম উঁচুতে, চারদিক নিস্তব্ধ, তার মধ্যে ঘণ্টার ধ্বনি এবং মন্ত্রোচ্চারণ শুনে গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠবে। জায়গাটা জাস্ট অসাধারণ। পায়ের খুব একটা প্রবলেম না থাকলে চেষ্টা করবেন এই সিদ্ধেশ্বর হিল টপ থেকে ঘুরে যাওয়ার। আর এই যে সিদ্ধেশ্বর পাহাড় এবং তার পাশের আরও একটি পাহাড়, এই পাহাড়গুলো কিন্তু কপার পাহাড় নামে বিখ্যাত, কারণ দেখতেই পাচ্ছেন এই যে পুরো পাথরগুলো কিন্তু খনিজ উপাদানে সমৃদ্ধ। স্থানীয় এক ভদ্রলোক কিন্তু এই সম্বন্ধে আমাদের অনেক কিছু বলেছিলেন। হ্যাঁ, এটার মধ্যে ইউরেনিয়াম আছে, সোনা আছে, রূপা আছে, মানে কি বলবো আর, এই কপার লাইসেন্স, হ্যাঁ লাইসেন্সটা হচ্ছে কপারের, অন্য জিনিসের লাইসেন্স। আচ্ছা, সেজন্য ওগুলো আলাদাভাবে বার করে না জানি পাথরের সঙ্গে বেড়ে যায়, ওটা বাইপোটাকে হিসাব। আচ্ছা, ওইখানে এই পাথরগুলো সব টোটালি মেটেরিয়াল। এই যে আপনি যত পাথর দেখছেন টোটালি মেটেরিয়াল, কোনো পাথর একটা খালি পাথর নেই। সিদ্ধেশ্বর মন্দির দেখে তারপর চলে আসুন রঙ্কিনী মাতার মন্দির। এটাও পাহাড়ের উপর খুব জাগ্রত একটা মন্দির। মন্দিরে যাবার আগেই পুজোর ডালা পেয়ে যাবেন 101 টাকা থেকে ডালা শুরু। এদিকে রয়েছে একটা বজরংবলীর মূর্তি, আর এরকম বিশাল বড় একটা গাছ রয়েছে। গাছের চারদিকে দেখুন এরকম নারকোল বাঁধা। এখানে স্থানীয় মানুষেরা মানত করে এরকম নারকোল বেঁধে দিয়ে যান। আর ওই যে হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। তবে এটা কিন্তু মূল মন্দির নয়, যেটা প্রাচীন মন্দির সেটা কিন্তু একদম রাস্তার নিচের দিকে রয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। আগে এইখানে আমরা একটু পুজো দিয়ে নিই, তারপর আমরা আপনাদের নিচে নিয়ে যাচ্ছি মূল মন্দিরে। টুরিস্টদের পাশাপাশি এখানে স্থানীয় লোকেরও অনেক ভিড় দেখতে পাবেন। ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছে যাওয়া যায় প্রাচীন মন্দিরের দিকে। আমাদের যিনি অটো ড্রাইভার দাদা ছিলেন, উনি আমাদের নিয়ে চলেন ওই প্রাচীন মন্দিরের দিকে। 1.5 থেকে 2 মিনিট হেঁটে পৌঁছে যাবেন প্রাচীন রঙ্কিনী মাতার মন্দিরে। এইরকম চারদিক গাছ দিয়ে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তা, আর
এখন আমরা চলে এসেছি সেই প্রাচীন রঙ্কিনী মাতার মন্দিরে। কথিত আছে এখানে একসময় নরবলি হতো, আর এখন মহিষ বলি হয়, তবে সংখ্যায় কিন্তু অনেক কম। এই যে দেখুন হাঁড়ি কাঠ দেখা যাচ্ছে, যেটাতে বলি দেওয়া হয়। এখানে নিত্য পুজো হয়। অনেকের মতে প্রাচীনকালে এখান দিয়ে যে পথচারীরা যাওয়া আসা করতেন তাদের রক্ষা করতেন এই মাতা রঙ্কিনী। আমরা এখানে পুজো তো দিয়েইছিলাম, আর তার সঙ্গে পেয়ে গেলাম মায়ের ভোগ। সামান্য ভোগ গ্রহণ করে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এর পরের আমাদের গন্তব্য হলো ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে, আর সেটা হলো গালুডি ড্যাম। এখন আমরা আছি গালুডি ব্যারেজের ঠিক ওপরে। ওইদিকে দেখুন দুটো মনে হচ্ছে গেট খোলা রয়েছে, সেখান দিয়ে জল বেরোচ্ছে। বর্ষা বলে জলের স্রোতটাও বেশ বেশি। আর এই যে ড্যামের ওপর দিয়ে ব্রিজটা গেছে, ব্রিজটা সোজা ওদিকে চলে গেছে। আবার আমরা ব্রিজের ওপারেও যাব। এটা হচ্ছে এপার থেকে ভিউটা। সুবর্ণরেখা নদীর ওপর 1431 ফুট লম্বা এই গালুডি বাঁধটি সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের একটি অংশ। এই বাঁধটি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের একটি যৌথ উদ্যোগ। আর এই বাঁধ থেকে নদীর উভয় পাশের খালে জল প্রবাহিত হয়, যা দুপাশের গ্রামকে অনেক সাহায্য করে। এরপর এই গালুডি ব্রিজ পার করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য, স্পট নম্বর 9, যেটা হচ্ছে মাতা রানীর মন্দির। এটা কিন্তু একদম নতুন সংযোজন, আগে এই মন্দিরটা ছিল না। মাতা বৈষ্ণোদেবীর মন্দির এবং মূর্তির আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে, এবং একদম রাস্তার ওপরেই এই মন্দির। খুব সুন্দর করে মন্দিরটা সাজানো, একেবারে নতুন, তাই একদম ঝকঝক করছে। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে ভেতরে গিয়ে ভালো করে পুজোও দিতে পারেন। এই হচ্ছে মাতা রানীর মূর্তি। এরপর চললাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখনো বুরুলি লেক এবং ধারাগিরি জলপ্রপাত, যে দুটো মেইন আকর্ষণ, সেগুলো কিন্তু বাকি থেকে গেছে। এখন আমরা উঠছি ফুলডুংরি পাহাড়ে। ভীষণ সুন্দর নামটা শুনেই উঠতে ইচ্ছে করছে। আর শুনলাম এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসতেন, এই পাহাড়ের ওপরে উঠতেন, এবং এখানে বসে উনি চাঁদের পাহাড়, পথের পাঁচালী এইসব উপন্যাসগুলো লিখেছেন। এই যে এরকম নুড়ি পাথর বেছানো রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে উঠে গেছে পাহাড়ের দিকে। ছোট্ট 100 মিটার মতো ট্রেক করে এই ফুলডুংরি পাহাড়ে উঠতে হয়। যাচ্ছি সেই ফুলডুংরি পাহাড়। এই যে জায়গাটা, এই জায়গাটা আমার কেন জানি না একটু ডুয়ার্সের জঙ্গলের মতো লাগছে। ডুয়ার্সের চিলাপাতা জঙ্গলে আমরা যে হাতি সাফারি করেছিলাম, আমরা জিপ সাফারি করেছিলাম, তো চারদিকের পরিবেশটা ঠিক কিছুটা সেরকম লাগছে। এখান থেকে দূরের রোডটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনেই হাইওয়ে, তাই এখান থেকে প্রচুর গাড়ির আওয়াজ আসছে। আমরা এখনো পাহাড়ের ওপরটা পর্যন্ত পৌঁছাইনি, তার আগেই ওপরটা থেকে যে রোড দিয়ে আমরা এলাম সেই রোডটা দেখা যাচ্ছিল, যেটা আপনাদের দেখালাম। আর এবারে
এদিকে এরকম একটা গেট করা রয়েছে, মনে হয় এই গেটের মধ্যে দিয়ে ঢুকেই তারপরেই হয়তো উপর দিকে যেতে হবে। যেহেতু আমাদের সাথে গাইড নেই, অটোর দাদা বলে দিলেন এই সোজা রাস্তা দিয়ে চলে যান, পৌঁছে যাবেন, 100 মিটার মতো যেতে হবে। তো এই রাস্তা ধরে যাচ্ছি। এই জায়গাটার নামই ফুলডুংরি পাহাড়, মানে যেখানটা দিয়ে আমরা উঠলাম এই ছোট্ট পাহাড়টাই ফুলডুংরি পাহাড়। আর একদম ওপরে এরকম সমতল একটা জায়গা রয়েছে, চতুর্দিকে গাছ রয়েছে। আর আমার যেটুকু মনে হলো, যেহেতু আমাদের সাথে গাইড ছিলেন না, এই যে জায়গাটা, এখানে বসেই সাহিত্যিক বা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়তো তার কালোজয়ী উপন্যাসগুলো লিখেছেন। ফুলডুংরি পাহাড় দেখে আমরা এবার চললাম সোজা বুরুডি লেকের দিকে। কিন্তু রাস্তায় খুব সুন্দর একটা গ্রাম চোখে পড়লো, গ্রামটার নাম কালচিতি। এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখে আমরা অটো থেকে নেমে এলাম একদম সামনে থেকে বাড়িগুলো দেখবো বলে। কি সুন্দর নকশা কাটা দেওয়ালের গায়ে, দরজাগুলো দেখুন কি সুন্দর, খুব ভালো লাগছিল বাড়িগুলো দেখতে। আর এখানে কথা বলে জানলাম যে প্রায় প্রত্যেকটা বাড়ি কিন্তু এই রকম সুন্দর করে তৈরি। ভেতরে ঢুকতে পারিনি, তবে বাইরে থেকে দেখেই খুব ভালো লাগছিল, সেই জন্য নেমে গিয়ে চারদিকটা একটু ঘুরে আসলাম। আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু এইরকম সুন্দর সুন্দর মাটির কাজ করা এবং নকশা করা বাড়ি দেখতে পাওয়া যায়। যদিও কোনো বাড়িতেই আজ পর্যন্ত ভেতরে ঢুকতে পারিনি, এখানেও তাই বাইরে থেকে আমরা দেখলাম ঘুরে ঘুরে, খুব সুন্দর লাগছিল। আর এই যে গ্রামের রাস্তা চলে গেছে ভেতর দিকে, ওদিকেও কিন্তু এরকম প্রচুর বাড়ি রয়েছে। আমরা সামনে থেকে কয়েকটা বাড়ি দেখে তারপর আবার চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আর এই গ্রামের পাশ থেকে দেখুন কি সুন্দর ভিউ। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য বুরুডি লেক। এখানে আগে আমরা এসে লাঞ্চ করলাম, কারণ ভীষণ জোর খিদে পেয়েছে। চারদিকে অনেক দোকান রয়েছে, তবে এই ধারাগিরি হোটেল এটাই কিন্তু সব থেকে ফেমাস এখানে। এর আগে যখন ঘাটশিলায় এসেছিলাম তখন কিন্তু এখানে একটাও দোকানপাট ছিল না। আমরা এসছি এখন বুরুডি লেকের পাশে, ওই যেদিকে লেকটা রয়েছে লেকের ওখানে যাব। তার আগে লাঞ্চটা সারি, অলরেডি 2টো বেজে গেছে, তো খিদেও পেয়েছে। সেই সকালবেলা ধোসা খেয়েছিলাম, আর সারাদিন আমরা ঘুরেই বেড়াচ্ছি, সেজন্য আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে আমরা লেকে যাব। আর চেষ্টা করব যে ধারাগিরি যে জলপ্রপাতটা রয়েছে সেটা যদি যাওয়া যায়, রাস্তা যদি ভালো থাকে তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করব। আর এখানে আমরা খাচ্ছি বা লাঞ্চ করছি যেখানটায়, সেটা হচ্ছে ধারাগিরি হোটেল। এখানে আরও অনেকগুলো হোটেল রয়েছে পাশাপাশি, কিন্তু যেটাতে আমরা লাঞ্চ করব সেটাতেই কিন্তু ভিড়টা বেশি। আর এদের খাবারের মানে যে কি বলবো ফুড রিভিউ যেটা, সেটাও বেশ ভালো। আমরাও খেয়ে নিই, খেয়ে তারপর বলছি যে এখানের খাবার কোয়ালিটি কেমন। দেশি চিকেন অর্ডার করেছি, দেশি চিকেন আর ভেজ থালি। যেখানে বসে খাবেন তার পাশ থেকে ঠিক এরকম ভিউ, এইদিকে লেকের ভিউ আর তার পাশেই রয়েছে খাবারের জায়গা। আমরা ভেজ থালি আর দেশি চিকেন অর্ডার করেছিলাম। ভেজ থালিতে ছিল ভাত, ডাল আর সামান্য পরিমাণ তরকারি। আর এই হচ্ছে দেশি চিকেন, 1 প্লেট 250 টাকা। খাবারের স্বাদ কিন্তু আমাদের একদম ভালো লাগেনি যতটা শুনেছিলাম। খেয়ে দিয়ে আমরা চলে এলাম লেকের ধারে। এখন কিন্তু লেকে বোটিংয়েরও ব্যবস্থা হয়েছে, আগে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা ছিল না। আর বর্ষার কারণে এখন জলও কিন্তু অনেক বেশি। বোটিংয়ের চার্জ হলো পার হেড 80 টাকা করে। সানসেটের সময় এখানে থাকা গেলে এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হওয়া যায়। তবে আমাদের কপাল খারাপ, কারণ আকাশ এখনো মেঘলা, বৃষ্টি হয়নি, তবে রোদও সেভাবে নেই। আর এরপর আমরা চলে এলাম ধারাগিরি ওয়াটারফলস যাবার জায়গায়। কিন্তু আমাদের কপাল খারাপ, বৃষ্টির কারণে রাস্তা ভীষণ খারাপ ছিল, আর বেশ অনেকটা রাস্তা যেতে হতো ট্রেক করে, সেজন্য আমরা ধারাগিরি ওয়াটারফলস পর্যন্ত যেতে পারলাম না। আপনাদের ছবিটা দিয়ে দিলাম, দেখে নিতে পারেন যে ধারাগিরি ওয়াটারফলস ঠিক এইরকম দেখতে লাগে। এর পরের স্পট ছিল চিত্রকূট পাহাড় এবং মন্দির। 60 থেকে 70 মিটার ট্রেক করে উঠতে হয়। কিছু অসুবিধার কারণে আমরা সেখান পর্যন্ত আর উঠতে পারিনি। এরপর আমরা চলে এলাম
ঘাটশিলাতে যে রঙ্কিনী মাতার মন্দির আছে সেই ঘাটশিলা রঙ্কিনী মাতার মন্দিরে। এটা হচ্ছে শেষ স্পট, মানে পুরো ট্যুর শেষ করার পর এই রঙ্কিনী মাতার মন্দির দর্শন করে আপনি আবার রিসোর্টে ফিরে যাবেন। যেটুকু শুনলাম দুর্গাপুজোর ঠিক 10 দিন আগে এই মন্দিরে সকালে একটা এবং বিকেলে একটা বলি দেওয়া হয়। আমার নাম মনোজ কুমার গুপ্তা, ঘাটশিলা অটো ট্যুর অ্যান্ড ট্রাভেল, মানে আমার অটোতে করি। আমার ফোন নম্বর হচ্ছে, মোবাইল নম্বর 8603349120। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে যারা আপনারা আসবেন তারা কিন্তু এই মনোজদার সাথে এখানে ঘুরতে পারেন নিঃসন্দেহে। এই ছিল ঘাটশিলার 14 পয়েন্ট ট্যুরিস্ট স্পট। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, প্রত্যেকটা জায়গা সম্বন্ধে যেটুকু পারলাম তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।